শামীমের চোখের সামনে দিয়ে তার গার্লফ্রেন্ড সুপ্রিয়া অন্য একটা ছেলের কাঁধে মাথা দিয়ে রিক্সা করে চলে গেল। সুপ্রিয়া যেন শামীমকে দেখেনি। সুপ্রিয়াকে এমন করে অন্যের কাঁধে মাথা রাখা দেখে শামীমের বুকটা ধুক 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 করতেছে। তাই শামীম বাধ্য হয়ে আর একটা রিক্সা নিয়ে সুপ্রিয়াকে ফলো করতে লাগলো। চিটাগাং এর অলঙ্কারে রিক্সায় চড়েছে শামীম। সেই রিক্সা অক্সিজেনে একটা বড় বিল্ডিংয়ের সামনে থামলো। সুপ্রিয়া আর সেই ছেলেটা গলা একে অপরকে জড়িয়ে ধরে সেই বড় বিল্ডিংটাতে ঢুকলো। যখন শামীম ঢুকতে যাবে সেই সময় সেখানে ডিউটি পালন করা সিকিউরিটি গার্ড শামীমের বেশ পোশাক দেখে আটকে দিয়ে জিজ্ঞেস করলো, কি রে, আপনি কোথায় যাবেন? আমি ভিতরে যাব। ওই যে একটা মেয়ে আর ছেলে ঢুকলো না, ওদের দেখবো কি করে ওরা। শামীমের এমন কথা শুনে অট্র হাসিতে ফেটে পড়ল সিকিউরিটি গার্ড। আরে বেটা, ওরা এখন ভিতরে করবে, তুই কি সেইটা দেখবি নাকি? ভাই সেক্স কি, ওর কি পড়বো নাকি না ভাইজান? আরে বেটা, এটা আবাসিক হোটেল, চিনিস না তুই? ভাই এটা মনে হয় খুব কোম্পানি, তাই না? সিকিউরিটি গার্ড এবার বুঝতে পারলো এই বেটা একটা গাধা মূর্খ। তখন সিকিউরিটি গার্ড তার মোবাইল বের করে নীল ছবি শামীমকে দেখাতে শুরু করে দিল। এসব দেখে শামীম নিজেকে ঠিক রাখতে না পেরে সিকিউরিটি গার্ডকে রাগ দেখিয়ে বলল, আমার সাথে মজা করেন আপনি? এসব কি বাজে নোংরা জিনিস আমাকে দেখান আপনি? আরে বেটা, ওই ছেলে আর মেয়েটা প্রায় এখানে এসে এইসব নোংরা কাজ করে, বুঝলি? তোকে দেখেই বোঝা যায় তুই একটা মূর্খ আর বলদ। তাই তোকে আমি এই ভিডিও নেট থেকে বের করে দেখালাম। আমি বিশ্বাস করি না সুপ্রিয়া এমন করতে পারে। ও ভাই বলেন না, আপনি যা বলছেন সব মিথ্যা কথা বলছেন। গত পরশু তো সুপ্রিয়া আমার লগে আমার রুমে আসিল। সুপ্রিয়া আমারে তার প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। শোন ভাই, আমি এইসব জানি না কে কাকে ভালোবাসে, তবে এই মেয়ে প্রায় এই ছেলেটাকে সাথে এখানে আসে এইসব করার জন্য। তোমার সাথে কি আমার কোনো শত্রুতা আছে যার কারণে তোমাকে আমি মিথ্যা বলবো? দেখ মিয়া, তোমারে দেখে মায়া হয়েছে বলে তোমাকে আমি এইসব কথা বললাম। তাছাড়াও কোনো নিয়ম নাই বাইরের মানুষকে ভিতরের সব কথা বলার। তোমারে দেখে বোঝা যায় তুমি কতটা সহজ সরল মানুষ। এখন এসব না ভেবে বাড়িতে যাও। এমন সময় সিকিউরিটি গার্ডের বস এসে তাকে ধমকে সুরে বলতেছে, এই তোমাকে কি বেতন দেওয়া হয়? বাইরের মানুষের সাথে কথা বলার জন্য। যাও নিজের দায়িত্ব পালন করো গিয়ে। সিকিউরিটি গার্ড তখন সেখান থেকে চলে গেল। শামীম তখনও সেখানে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। সে ভাবতে পারছে না সুপ্রিয়া এমন বাজে কাজ করবে, কারণ সুপ্রিয়া তো বাড়িতে থাকতে বোরখা হিজাব ঢোলা কাপড় পরে বেড়ায়। সুপ্রিয়া এমন কাজ করতে পারে না। তাছাড়া সুপ্রিয়া 5 ওয়াক্ত নামাজ কায়েম করে। সবচেয়ে বড় কথা, সুপ্রিয়ার শামীম ছাড়া চলে না। শামীম সেখানে না থেকে এবার হাঁটতে ধরল। শামীমের কাছে গাড়ি ভাড়ার যা টাকা ছিল তা এই সুপ্রিয়া পিছু পিছু আসতে রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে দিয়েছে। এখন শামীম চিটাগাং থেকে কুতুবদিয়া কেমন করে যাবে? শামীমের কাছে অবশ্য 80,000 টাকা আছে, কিন্তু সবগুলো 1,000 টাকার নোট। এই 80,000 টাকা থেকে যদি একটি টাকাও নষ্ট হয় তাহলে তার মালিক তার পিঠের ছাল তুলে ছাড়বে মারতে মারতে। আসলে শামীম সকাল 10টায় ইঞ্জিন চালিত নৌকায় করে সেই কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং থেকে চিটাগাং শহরে এসেছে লবণের টাকা দিতে। 10টায় নৌকায় চড়ে দুপুর 2টায় এসে চিটাগাং বন্দরে পৌঁছায় শামীম। সেখান থেকে অলঙ্কার যায় একটা লবণ কোম্পানির কাছে টাকা নেওয়ার জন্য। সেখানে সুপ্রিয়াকে দেখে শামীম। আসার সময় শামীমের মালিক শামীমের হাতে 250 টাকা দেয়। 200 টাকা যাতায়াত ভাড়া, আর বাকি 50 টাকা দিয়ে সে দুপুরের কোনো ছোট হোটেলে ডাল ভাত খাবে। আসার পথে 100 টাকা দিয়ে আসে। তারপর পথে 3টা ভিক্ষুককে দেখতে পায়। 3 জনকে 30 টাকা দিয়ে দেয়। দুপুরে আর কোনো খায় না। আর এদিকে রিক্সাওয়ালা শামীমকে বোকা 90 টাকা রিক্সা ভাড়া নিয়ে নেয়। এখন শামীমের কাছে খুচরা 30 টাকা আছে, যা দিয়ে চিটাগাং নতুন ব্রিজ পর্যন্ত যাওয়া যাবে। আর তার যাওয়ার ভাড়া নেই। শামীম সেখান থেকে 30 টাকা গাড়ি ভাড়া দিয়ে নতুন ব্রিজ পর্যন্ত যায়। তারপর গ্রিন লাইনের একটা টিকিট কাটে মাংনামা যাওয়ার। আসলে শামীম যদি এখন সমুদ্র পথে যায় তাহলে শামীমের যেতে দেরি হবে, তাই সে বাসের টিকিট কাটলো। আসলে কুতুবদিয়া উপজেলা কক্সবাজারের জেলা ছোট্ট একটা দ্বীপ। কুতুবদিয়া যেতে হলে হয় সমুদ্র বন্দর দিয়ে যেতে হবে, নয়তোবা গাড়ি করে চকরিয়া হয়ে
মাগনামা, তারপর ইঞ্জিন চালিত নৌকা বা স্পিড বোট দিয়ে যেতে হয়। এবার আসুন আপনাদেরকে সব ভেঙে বলি। শামীম সুপ্রিয়াদের বাসার কাজের ছেলে। শামীমের মা বাবাকে শামীম তা জানে না। শামীমকে 18 বছর আগে এই চিটাগাং শহরে পায় সুপ্রিয়াদের বাড়ির পুরান কাজের লোক রহিম। আর তখন থেকেই শামীম রহিমকে আব্বা আর তার বউকে মা বলে ডাকে। রহিমের ছোট সংসারে আরও 3 ছেলে মেয়ে আছে, যাদের পড়াশোনার টাকা জোগাড় করতে গিয়ে শামীমকে কাজের মানুষ বানিয়ে ফেলে রহিম। এখন অবশ্য রহিম কোনো কাজ করে না, তার ছেলে মেয়ে লেখাপড়া শেষ করে এখন চাকুরি করে। আর শামীমের নিজের পেটের ভাত জোগাড় করার জন্য সুপ্রিয়াদের বাসাতে কাজ করে। শামীমকে যদি দুনিয়ার কেউ বেশি ভালোবাসে তাহলে সুপ্রিয়া আর রহিম মিয়া। সত্যি বলতে শামীম হাতের কোনো কাজ জানে না। কুতুবদিয়া উপজেলায় শুধু লবণ চাষ করা হয়, আর শামীম শুধু সেই কাজ আর বাসার কাজ জানে, আর কোনো কাজ জানে না। শামীম তাই তো আজ লবণের টাকা আনার জন্য চিটাগাং শহরে আসছিল। চলুন আপনাদের মূল বিষয় মানে লবণ চাষ আর শামীমের কথা বলি। কক্সবাজার জেলার একটি দ্বীপ উপজেলা কুতুবদিয়া। 216 বর্গ কিলোমিটার আয়তনের ছোট্ট দ্বীপ। কুতুবদিয়া সমুদ্র সৈকত উত্তর দক্ষিণে প্রায় 16 কিলোমিটার দীর্ঘ। এই উপজেলায় 1666 সালে প্রথম মানব হিসাবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর কুতুবউদ্দিন প্রথম আসেন। তখন থেকে এই ছোট্ট দ্বীপের নাম হয় কুতুবদিয়া। 1822 সালে বঙ্গোপসাগরের ঝড় আর জলোচ্ছ্বাসের কারণে এখানে উপকূল ভাগ হয়ে যায়। তখন অনেক ঝড় বের হয়। তখন এই কুতুবদিয়া, বাঁশখালী, সাতকানিয়া, পটিয়া উপজেলা থেকে মানুষ এসে বসবাস শুরু করে আর প্রাকৃতিক উপায়ে লবণ চাষ করতে শুরু করে। উত্তরবঙ্গের মানুষ ধানের বীজ যেমন করে বপন করে, সেই একই রকম করে লবণ চাষ করা হয়। প্রথমে 6 ফিট দীর্ঘ এবং 16 থেকে 18 ফিট লম্বা আলের মতো করে তৈরি করা হয়। তারপর গাছের মোটা গুঁড়ি দিয়ে সেখানে রোলার গাড়ির মতো করে ডলতে হয়। যখন মাটি একটা ইটের চেয়েও শক্ত হয়ে যায় তখন সেই মাটির উপর পলিথিন আলের মাপ অনুযায়ী বিছানো হয়। একটা বড় নালা করা থাকে। সমুদ্রের পানি ইঞ্চিত চালিত মেশিন দিয়ে সেই নালায় নিয়ে আসা হয়। তারপর ঝাড় জমিতে পানি নিয়ে যাবার জন্য ছোট নালা করা হয় আর ছোট্ট একটা গর্ত করা হয়। সেই গর্তে সমুদ্রের পানি থাকে আর সেই পানি ওই পলিথিনের উপর দিয়ে দেওয়া হয়। 4 দিন পর সেই পানি লবণে রূপান্তরিত হয়। আর এখানে শীতের সময় লবণ চাষ করা হয়। কুতুবদিয়া উপজেলার ঘরে ঘরে শিক্ষিত ছেলে মেয়ে আছে। তার কারণ এখানকার ছেলে মেয়ে পড়াশোনা করার জন্য অনেক স্কুল, কলেজ, মাদ্রাসা আছে। আর উচ্চ শিক্ষা গ্রহণ করার জন্য তারা ছেলে মেয়েকে চিটাগাং শহরে পাঠায়। তাই তো সুপ্রিয়া আজ পড়াশোনা করার জন্য চিটাগাং শহরে আছে। আর এই উত্তর ধুরুং থেকে লবণের বড় বড় কোম্পানির লোক এসে লবণ প্রতি কেজি 1 টাকা থেকে 1.5 টাকা দরে কেজি কিনে। আমি গাড়ি থেকে মাগনামাতে নামলাম। সেখান থেকে নেমে আমি ঘাটে এসে ইঞ্জিন চালিত নৌকায় চললাম। এখান থেকে আমার মালিকের বাসা যেতে মোট ভাড়া 35 টাকা লাগবে। নৌকা ভাড়া 15 টাকা আর অটো ভাড়া 20 টাকা। আমি মালিকের বাড়িতে এসে মালিককে টাকা দিয়ে আবারও কাজে লেগে পড়লাম। আমি যদি একবেলা কাজ না করি তাহলে সে বেলার খাওয়া আমার বন্ধ। কাজ বলতে বাড়ি ঘর মোছামুছি করা, বাজার করা, কাপড় কাচা আর লবণ চাষ করা, এই আর কি। রাতের বেলা মালিক আমাকে তার ঘরে ডাকলো। সেখানে মালিকের বউও ছিল। কিরে শামীম, এখানে তো 80 টাকা থাকার কথা, বাকি 120 টাকা কই? মালিক ভাড়া দিতে হয়েছে আমার, আসলে ভাড়া ছিল না তাই। কি গো, তুমি না ওরে 250 টাকা দিলে যাতায়াত ভাড়ার জন্য? মালকিন হ্যাঁ দিয়েছিল, কিন্তু রাস্তায় আমার সব টাকা গাড়ি ভাড়া দিতে শেষ হয়ে যায়। ওই গাড়ি ভাড়া আবার কবে থেকে বাড়ালো রে, যার কারণে তোর টাকা শেষ হয়ে গেছে? আমি এক জায়গায় গেছিলাম মালিক, আমি আর বলতে পারলাম না। তার আগে আমাকে শক্ত খাটের তক্তা দিয়ে মারতে লাগলো। আগেই বলেছি শামীমকে তার মালিক 1 টাকার জন্য গায়ে হাত তুলে। আজ তো শামীমকে 120 টাকার জন্য প্রায় আধা মরা করে ফেলা হয়েছে। পিসের অনেক জায়গা ফেটে গিয়ে রক্ত ঝরছে। এগিয়ে আসার কেউ নেই। যদি সুপ্রিয়া বাড়িতে থাকতো তাহলে শামীমকে কখনো মারতে দিত না। শামীমকে মারতে মারতে প্রায় অজ্ঞান করে ফেললো। তখন বাড়ির বাকি 2টা কাজের লোক শামীমকে সাদের চিলেকোঠার ঘরে নিয়ে যায়। তাদের একজন তার আব্বা মানে রহিম মিয়াকে
ডাকতে গেছে। রহিম মিয়া বাড়িতে ঢোকা মাত্র মজুমদার সাহেব বলতে থাকে, তুমি তাহলে আসছো? রহিম মিয়া, জানো তোমার ছেলেটি করেছে আজ পুরা 120 টাকা চুরি করেছে, মানে আমার 120 কেজি লবণের টাকা। মালিক তাই বলে ছেলেটাকে এভাবে মারবেন? জানেনই তো ছেলেটার আমি ছাড়া দুনিয়াতে কেউ নাই। আমার যদি সামর্থ্য থাকতো তাহলে শামীমকে আমার বাড়ি নিয়ে যেতাম, এখানে থাকতে দিতাম না ভাই। রহিম, তুমি ভালো করেই জানো বর্ষার শেষে এই লবণ চাষ করা জমির জন্য মানুষে মানুষে এখন খুনাখুনি হয়। তুমি এটাই জানো এই লবণ চাষ করতে গিয়ে কত খরচ করতে হয় আমাকে? জানি মালিক, আমি জানি। তবুও আপনার প্রতি আমার অনুরোধ, আমার ছেলেটাকে আপনি এভাবে আর মারবেন না। রহিম মিয়া সিঁড়িতে দৌড়ে সাদের চিলেকোঠার ঘরে যায়। গিয়ে দেখে শামীমকে উল্টো করে শুয়ে রাখা হয়েছে, আর শামীমের শরীর থেকে পাতলা স্যান্টো গেঞ্জিটা খুলে রাখছে। অন্য কাজের ছেলেটা রহিমকে আসতে দেখে, রহিম চাচা কই? আমাদের তো মালিক এমন করে কখনো আঘাত করে না, তাহলে শামীমকে কেন এমন করে আঘাত করে? তোদের যাওয়ার জায়গা আছে, তোরা বেতন নিয়ে কাজ করিস। তোদের বাবা মা আছে, তাই তোদের গায়ে হাত তুলতে পারে না। আর তোরা তো এই গাধার মতো না। তাই বলে এত অত্যাচার সহ্য করে পড়ে থাকা লাগবে? অন্য কারো বাড়িতেও তো কাজ করতে পারো। সেটাও সম্ভব না। আমি মালিকের কাছে শামীমকে বিক্রি করে 3 লক্ষ টাকা নিয়ে আমার ছেলে মেয়েকে চাকরি নিয়ে দিয়েছি। আরও 3টা মাস শামীমকে এসব অত্যাচার সহ্য করা লাগবে। তাহলে তুমি ওরে বাড়িতে নিয়ে যাও না কেন? আমার বউ তো এই মালিকের চেয়েও খারাপ। রহিম মিয়া আর কোনো কথা না বলে রান্নাঘর থেকে গরম পানি নিয়ে এসে সুতি কাপড় দিয়ে শামীমের পুরো শরীর ভালো করে মুছে দিয়ে কাটা জায়গাগুলোতে ডিটল দিয়ে দিল। আর যে জায়গাতে কালো দাগ পড়েছে হারিকেনের আগুন গামছা হালকা গরম করে পিঠে সেঁক দিতেছে। এভাবে প্রায় ঘন্টা খানেক শামীমের সেবা করার পর শামীমের জ্ঞান ফেরার পর দেখে তার আব্বা তাকে সেবা করতেছে। শামীম আস্তে আস্তে উঠে বিছানায় বসে। আব্বা, তুমি কখন আসলে? আর এভাবে কান্না করতেছো কেন? দেখো, আমার কোনো কিছু হয় নাই, আমি ঠিক আছি। বাপ, বল তো তুই টাকা দিয়ে কি করেছিস? তুই তো কোনো বাজে নেশা বাজে কাজ করার মতোও ছেলে না। আব্বা, সুপ্রিয়া আমারে ঠকাইছে, যার কারণে এখানে এতদিন অত্যাচার সহ্য করে পড়ে আসি, সেই ঠকাইছে। কি বলিস বাপ এসব তুই? সুপ্রিয়ার মায়ের তোরে কেন ঠকাতে যাইব? শামীম তখন এক এক করে সব কথা তার আব্বাকে বলতে থাকে। শামীমের আব্বা শামীমের এমন কথা শুনে পুরা হতভম্ব হয়ে গেছে। বাপ, তোর কোথাও ভুল তো হতে পারে। আব্বা, তুমি ভালো কইরাই জানো তোমার ছেলে কোনো ভুল করেন না। তাহলে মজুমদার সাহেবের সত্য কথা কইলি না কেন? আমি পারবো না বলতে। বাপ, আমার নিজের ভিতটা যে ফেটে যাইতেছে। যে সুপ্রিয়া ছোট থেকে আমার সাথে বড় হইল, যে সুপ্রিয়া আমারে ছাড়া স্কুল মাদ্রাসা যাইতো না, সেই সুপ্রিয়া আমারে ভুলে আর একজনের সাথে। শামীম এবার তার আব্বাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। রহিম মিয়া বুঝতে পেরেছে মানুষ কতটা আঘাত পেলে এমন করে কাঁদে, আর শামীম তো কোনোভাবেই কাঁদার ছেলে না। আর শামীম মরে যাবে তবুও তার আব্বাকে মিথ্যে কথা বলবে না। বাপ, তুই থাক এবার। সুপ্রিয়া মায়ে আইলে আমি তারে জিগামু। না আব্বা, তুই কোনো কবি না, যা কমনের তা আমি কমু। কেন আমার লগে সে এমন করলো? কি অপরাধ ছিল আমার? কেন এত আমার এসে ভালোবাসলো? কেনই বা আমার এসে সাইডা গেল? বাপ, রাতে কোন খাইছস? আমি খাইছি আব্বা, তোরে এসব নিয়ে ভাবা লাগবো না। মিথ্যা বলবো? তাহলে আমি এখন যাই, দেরি হলে তোর মা আবার। যাও আব্বা, আমি ঠিক আছি। করিম ভাই আর সোহেল ভাই তো আছে। সোহেল, শেখ শামীম আমাগরে ভাই ডাকে, আর আমরা কি এই ভাইটারে না দেখতে পারি? তুই ঠিক কইছস করিম, শামীম তোর আমার চেয়ে কত বড় হবে, তবুও ভাই ছাড়া আমগরে ডাকে না। চাচা, তোমার চিন্তা করা লাগবে না, আমি আর সোহেল সব সামলে নিব। চাচা, আমি বা করিম কেউ ছিলাম না যখন শামীম রে এমন করে মজুমদার সাহেব মারে। রহিম মিয়া আবারও শামীমকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো। আজ তার সন্তানের সুখের জন্য শামীমকে কত না অত্যাচার সহ্য করা লাগতেছে। নিজের কাছে রহিম মিয়া নিজেকেই অপরাধী মনে হচ্ছে। আজ তার কারণে শামীম এত অত্যাচার সহ্য করতেছে, কিন্তু অত্যাচার সহ্য করুক, তার কারণেই তো আজ শামীম বেঁচে আছে দুনিয়াতে। রাতে সোহেল আর করিম দুজনেই শামীমের অনেক সেবা যত্ন করে, অনেকটাই সুস্থ করে ফেলেছে। আজ থেকে 18 বছর আগে এই লবণের টাকা আনতে গিয়ে রাস্তার মাঝখান থেকে
অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচায়। তারপর চারিদিকে খুঁজতে থাকে বাচ্চার বাবা মা কই। পুরা 2 দিন রহিম মিয়া নির্ঘুম হারাম করে বাচ্চার মা বাবাকে খুঁজে, তখন পায় না। তখন রহিম এই বাচ্চাকে নিয়ে কুতুব দিয়ে আসে। তখন বাচ্চার হাতে একটা ফটো আর গলায় চেইন ছিল। ফটোটাতে দেখা যায় একটা মহিলার কোলে এই বাচ্চা, আর তার পাশে একটা পুরুষ লোক, তার সাথে একটা 8-9 বছরের মেয়ে। শামীম বাড়িতে নিয়ে গিয়ে রহিম পড়ে আরেক বিপদে। দিন রাত শামীমকে অত্যাচার করে তার স্ত্রী সন্তান। শেষে বাধ্য হয়ে শামীমের যখন 6 বছর বয়স, তখন থেকে শামীমকে মজুমদার বাড়িতে রাখে আর বাপ ছেলে এখানে কাজ করে। শামীমকে যখন রহিম মিয়া পায়, তখন শামীমের বয়স 4 বছর। 4 বছরের শামীমের উপর রহিম মিয়ার বউ অনেক অত্যাচার করে। যেমন ধরেন থালা বাসন মেজে নেওয়া, ঘর দুয়ার পরিষ্কার করে নেওয়া, মাটিতে বিছানা করে থাকতে দেওয়া, ঠিকমতো খেতে না দেওয়া, কোনো ভুল করলে থাপ্পড় মারা, অনেক সকালে ঘুম থেকে তুলে গোয়াল পরিষ্কার করে নেওয়া। শামীমকে রহিম মিয়া পড়াশোনা করাতে চাইলেও তার বউ সাহেলা বেগম তা কখনোই চাননি। ছোট শামীমের উপর এমন আচরণ অত্যাচার রহিম মিয়া মেনে নিতে পারে না। রহিম মিয়া সবার আড়ালে প্রতিদিন বাজার থেকে শামীমের জন্য খাবার নিয়ে আসতো। রহিম মিয়া নিজের ছেলে মেয়ের তুলনায় শামীমকে অনেক বেশি ভালোবাসতো। রহিম মিয়ার ছেলে মেয়ে শামীমকে সহ্য করতে পারত না, কারণ রহিম মিয়া শুধু শামীমকে ভালোবাসে, তাদেরকে না। তারাও সুযোগ পেলে শামীমকে মারতে কোনো কৃপণতা করতো না। শেষে যখন সবাই বড় হলো, তখন রহিম মিয়ার ছেলে মেয়ে রহিম মিয়াকে বলে, আমাদের জন্য তো কোনো ভালোবাসা ছিল না, সব ছিল ওই অনাথ শামীমের জন্য। এবার আমাদের কোনো ব্যবস্থা করে দাও, আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই। তোদেরকে পড়াশোনা করানো তো প্রতি মাসে টাকা দিত, কার বাড়িতে থাকতি, কার রোজগার করা টাকায় খেতি? অত কিছু জানি না, এবার আমাদের জন্য একটা ব্যবস্থা করে দাও।